আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আপনারা হয়তো অনেকেই ভাবছেন বিএনপি বাংলাদেশ আওয়ামী লীগের উপর অনেকটা সহনশীল ভূমিকায় আসবে, কিন্তু এইটা সম্পূর্ণরূপে আপনাদের একটা ভ্রান্ত ধারণা। লিমিটেড পলিটিক্যাল ইন্টেলিজেন্স নিয়ে গত 18-19 বছর বিএনপি কেবল দুটা ইস্যু নিয়ে রাজনীতি করেছে। প্রথমত, বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। সেই বিএনপি গত 20 বছরের মধ্যে সব থেকে সফল বুদ্ধিদীপ্ত যেই চালটি চেলেছে, ইউনূস রেজিমের শেষ দিকে ইউনূসের সাথে লন্ডন বৈঠকে 1-to-1 সেই বৈঠকের খবর আজ অবধি বাইরে আসে নাই। এখন নিঃসন্দেহে বোঝা যাচ্ছে ওই বৈঠকের ফলশ্রুতিতে বিএনপি আজ ক্ষমতার মসনদে। তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার, বেগম খালেদা থেকে তারেক রহমানের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী হওয়া ওই একটা মাত্র বৈঠকের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে বলে আমি বিশ্বাস করি। বিনিময়ে ইউনূস গঙের সীমাহীন মানবতা বিরোধী অপরাধ, বৈষম্য বিরোধী নামক মবের ভায়োলেন্স, খুন, জখম, লুটপাট, চুরি, ডাকাতি, সীমাহীন দুর্নীতি, টাকা পাচার, চরম রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার এবং প্রশাসনের সহায়তায় দেশবিরোধী, স্বাধীনতা বিরোধীদের বসানো সংখ্যালঘু হত্যা, মন্দির, মাজার, কবর, মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ধ্বংস করা, জ্বালিয়ে দেওয়া, হাজার হাজার মানুষকে বিনা অপরাধে জেলবন্দি করা, আইন, বিচার এবং নির্বাহী বিভাগকে কুক্ষিগত করে দেশের ইতিহাসে নিকৃষ্টতম ফেসিবাদ কায়েম করার পর সেই স্ট্রাকচারাল ফেসিবাদের শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত সকলকে ইন্ডেমনিটি দেওয়া, ক্রিমিনালদেরকে নিরাপদে স্ব কর্মস্থলে ফিরতে দেওয়া, তাদের এক গ্রুপকে আরো কিছুদিন ক্ষমতায় রেখে দেওয়ার এই যে টোটাল স্ট্র্যাটেজিক্যাল স্টেপ, এইটাই বিএনপির সারা জীবনের সব থেকে বড় অর্জন। আপনারা যেভাবে ব্যাখ্যা করেন না কেন, এটাই বাস্তব। এই কাজে তারা টুপ দিয়ে আওয়ামী লীগের বড় একটা অংশের ভোট আদায় করে নিয়েছে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মূল ঝুলিয়েছে, জামাত এনসিপি কে কন্ট্রোলে রাখতে পেরেছে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সামনে নিজেদের দেশ রক্ষাকারী সৈনিক রূপে হাজির করতে পেরেছে বিএনপি এবং আন্তর্জাতিক প্রধান শক্তিগুলোকে নিজেদের পক্ষে টানতে পেরেছে। ইউনূস রেজিমের প্রথম দিকে আমরা অনেকে বলেছি না, জামাতের লম্বা থাবা এবং ইউনূসের অবৈধ শাসনকে দীর্ঘস্থায়ী হওয়া থেকে বাঁচতে হলে বিএনপির উচিত হবে আওয়ামী লীগের সাথে ঐক্য করা। সে সময় তারেক এবং সজীব ওয়াজেদ জয় কথা বলেছেন, এমন একটা সংবাদ প্রচার হয়েছিল, কিন্তু বিএনপি তখন সেই কাজটি করেনি। তারা অপেক্ষায় ছিল কবে ইউনূস স্বয়ং একদম ছেঁড়াবেড়া অবস্থায় পড়ে যাবে এবং এই ছেঁড়াবেড়া দশা থেকে বেরিয়ে আসার জন্য তারেক রহমানের শরণাপন্ন হবে। যেই কথা সেই কাজ শেষ পর্যন্ত অপেক্ষার মেওয়া ফলেছে। ইউনূস তার সকল অপরাধ পকেটবন্দি করে বিএনপির হাতে তুলে দিয়ে একটা আমরা মামুরা নির্বাচন করিয়ে মেটিকুলাসলি ডিজাইনের ফিনিশ প্রোডাক্ট রাষ্ট্র ক্ষমতায় বিএনপিকে উপহার দিয়ে নিরাপদে সেফ এক্সিট নিয়েছে। জানি না এখনো এক্সিট পেয়েছে কিনা, তবে এক্সিট মোটামুটি নিশ্চিত। সকল পক্ষকে খুশি করার প্রতিদান স্বরূপ এখন বিএনপি ইউনূসের অসমাপ্ত স্বৈরাচার চালিয়েও গণতান্ত্রিক সেজে গেছে। কি চমৎকার! উপরে উপরে জামাত এনসিপির সাথে মতবিরোধ তারা দেখালেও তলে তলে উই আর ইন দ্য সেম বোট ব্রাদার, আমরা একই নৌকার মাঝি ভাইয়া। বিএনপি এবং জামাত একে অন্যের সাথে পরিপূরক, একজন আরেকজনকে ছাড়া যে বাঁচতে পারবে না, এটা সময় গেলেই আপনারা বুঝে যাবেন, একদম স্পষ্ট হয়ে যাবে আপনাদের কাছে। মোটা দাগে জামাত এনসিপির সঙ্গে বিএনপির সামান্য পার্থক্য হলো, জামাত এনসিপির লক্ষ্য পূর্ব পাকিস্তানি ভাবধারা ফিরিয়ে আনা, বিএনপির লক্ষ্য হলো বাংলাদেশে গণতান্ত্রিক মোড়কে পূর্ব পাকিস্তানি সংস্কৃতির চর্চা করা। এই জন্য উভয় গোষ্ঠীর আমেরিকার কাছে দেশ বিক্রি, ভারতের অনুগত হওয়া, পাকিস্তান এবং চীনের সাথে ঘন ঘন মাখা মাখা খাতির রাখা। এই কাজটাই আওয়ামী লীগ করলে সেটা হতো দেশ বিক্রি, এরা করায় সেইটা দেশের প্রয়োজনে গ্লোবাল স্ট্র্যাটেজি। যেমনটা দেখতে পাচ্ছি, জ্বালানি সংকটে পড়ে গেছে বাংলাদেশ, তারেক রহমানের সরকার ভারতবর্ষের কাছে সহায়তা চেয়েছে, ভারতবর্ষ একদম দাতা শরীর নিয়ে বাংলাদেশকে 5,000 মেট্রিক টন ডিজেল দিচ্ছে পাইপলাইনের মাধ্যমে, যেই পাইপলাইন করে গেছে খোদ শেখ হাসিনার সরকার। এই কারণে বলা হতো শেখ হাসিনা সরকার এই পাইপলাইনের মধ্য দিয়ে ভারতকে সব গ্যাস বিক্রি করে দেবে বলেছে না, এখন সেটা বলছে না। বাংলাদেশের কোনো গোষ্ঠী এখন আর বিএনপির বিরোধিতা করছে না, এখন আর
ভারতীয় আধিপত্যবাদের কথা তাদের মুখে বেরোচ্ছে না। 2026 সালের নির্বাচনে বিপুল বিজয়ের পর বিএনপি জানিয়েছে যে তারা ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করবে। জ্যেষ্ঠ নেতারা, বিশেষ করে সালাউদ্দিন আহমেদ, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে শেখ হাসিনার প্রত্যার্পণের প্রক্রিয়া জোরদার করার ঘোষণা দিয়েছেন একাধিকবার। বিএনপি ভারতকে অনুরোধ করেছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দিতে, যাতে তিনি বাংলাদেশে হওয়া বিভিন্ন মামলার মুখোমুখি হতে পারেন। এই ইস্যুটি ভারতের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সর্বোচ্চ পর্যায়ে তোলা হবে। বিএনপি আরো বলেছে, আইনি কাঠামোর মধ্যে শেখ হাসিনাকে বিচারের আওতায় আনা হবে। এরপরেও আওয়ামী লীগের এখনো যারা মনে করছেন ভারতের চাপে অনুরোধে বিএনপি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেবে, শেখ হাসিনার মামলা প্রত্যাহার করবে, রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেবে, তারা আরো লার্জ স্কেলে প্রতারিত হবার জন্য প্রস্তুত থাকতে পারেন। সবশেষে একটা কথাই বলবো, বাংলাদেশ আওয়ামী লীগের বিরোধী শক্তি বিএনপি, জামাত, এনসিপি তথা কথিত যত রাজনৈতিক দল আছে সবাই, অর্থাৎ মুক্তিযুদ্ধের বিপক্ষে যতগুলো শক্তি আছে, প্রত্যেকটা শক্তি বাংলাদেশ আওয়ামী লীগের বিরোধী শক্তি। এই বিরোধী শক্তি প্রতিনিয়ত প্রপাগান্ডা ছড়িয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগ ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে, কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আমরা সেই গল্পগুলা শুনতে পাচ্ছি না, কারণ এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই। 7 মার্চের ভাষণ ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে মবের শিকার হতে হয়। 7 মার্চের ভাষণ স্পিকারে বাজানোর অপরাধে 3 জনকে গ্রেফতার করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয়, জেলে ঢুকানো হয়। এরপরেও আপনারা যারা ভাবছেন, যেই গোষ্ঠী, যেই সম্প্রদায় প্রত্যাশা করছেন বিএনপির হাত ধরে বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন হবে, তারা বুকার স্বর্গে বাস করছেন। তাদের দিয়ে অন্ততপক্ষে আওয়ামী লীগের রাজনীতি সম্ভব হবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। ভালো থাকবেন, পারলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। এই যে মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে প্রধানমন্ত্রী তারেক রহমান তার বিশ্বস্ত জন হিসেবে এখন সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান করেছেন, তাকে কিন্তু রীতিমতো পদোন্নতি দিয়ে, মানে ব্রিগেডিয়ার থেকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে তারপর ডিজিএফআই প্রধান পদে পদায়ন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কাজেই হিসাব নিকাশ করে যে একজন বিশ্বস্ত জনকে ডিজিএফআই প্রধান করা হয়েছে, সেটা রাষ্ট্রীয় গোয়েন্দাদের, সেনা গোয়েন্দাদের সফর, বৈঠক, এই বিষয়গুলো সাধারণভাবে চরম গোপনীয়তায় ঘটে থাকে এবং সাধারণভাবে সংবাদ মাধ্যম কিংবা সাধারণ মানুষের পক্ষে সেসব সফর, বৈঠকের কোনো খবর পাওয়া সম্ভব হয় না। বাংলাদেশের সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর প্রধান দায়িত্ব নেওয়ার পরপরই নয়াদিল্লি সফর করেছেন। সেখানে আনুষ্ঠানিকভাবে লেখা ছিল তিনি নয়াদিল্লি যাচ্ছেন চিকিৎসার জন্য, এবং সস্ত্রীক মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী ডিজিএফআই প্রধান নয়াদিল্লি গিয়ে উপস্থিত হন বটে, কিন্তু এখন ভারতের সংবাদ মাধ্যম জুড়ে এই সফরের বিস্তারিত যে বেরিয়ে আসছে, এই খবর দেওয়ার সূত্রপাত বা এই যে ডিজিএফআই প্রধান ভারতে গেছেন, নয়াদিল্লি গেছেন এবং গিয়ে রয়ের প্রধানের সঙ্গে বৈঠক করেছেন, ভারতের সেনা গোয়েন্দা সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন, এই খবরগুলো যে এখন বিস্তারিতভাবে একেবারে সরকারের অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রের বরাতে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে বেরিয়ে আসছে, তার প্রধান কারণ বাংলাদেশের তরফে প্রথম এই খবরটি ফাঁস করে দেওয়া হয়। গোয়েন্দাদের সফর, বৈঠক, সেসব যেমন তাৎপর্যপূর্ণ, তেমনি তাৎপর্যপূর্ণ বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর প্রধান দায়িত্ব নেওয়া মাত্র সম্পর্কের যখন খুবই স্পর্শকাতর অবস্থা দিল্লি আর ঢাকার, তখন গিয়ে দিল্লি উপস্থিত হয়েছেন আর সেখানকার গোয়েন্দা প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন। তাই নয়, এই সফর আর এই বৈঠক আরো তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, কারণ ওই বৈঠকের ইঙ্গিত প্রথম ফাঁস করা হয় বাংলাদেশ সেনাবাহিনীর তরফে। বাংলাদেশ সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর
হাদির দুই হত্যাকারী মানে শুটার এবং শুটারের সহযোগী ফয়সাল করিম আর আলমগীর হোসেনকে যখন পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গ্রেফতার করেছে বলে ভারতের সংবাদ মাধ্যমে খবর বের হওয়া শুরু হলো, সাথে সাথে আইএসপিআর একটা বিবৃতি দিল এবং সেটাতে সকলকে বিস্মিত করে তারা সরাসরি লিখলো যে বাংলাদেশের সামরিক প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলী তথ্যের ভিত্তিতেই পশ্চিমবঙ্গ পুলিশ হাদির এই অভিযুক্ত দুই হত্যাকারীকে পশ্চিমবঙ্গে গ্রেফতার করতে পেরেছে। আইএসপিআর এই যে ডিজিএফআই প্রধান কিংবা ডিজিএফআই এর শীর্ষ নেতৃত্বের একটি অংশ বা কেউ কেউ ভারতে গিয়ে তাদের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন, এ কথাটাও ওই বিবৃতিতে খোলাসা করে দিল। ওই বিবৃতিতে আইএসপিআর নজিরবিহীনভাবে লিখলো যে বাংলাদেশ থেকে বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা সফর করেছেন ভারতে এবং সেখানে গিয়ে তারা ভারতের গোয়েন্দাদের সঙ্গে সাক্ষাৎ করে এই আলাপ করে এসেছেন যে যাতে ভারত এবং বাংলাদেশ কোনো পক্ষই তাদের ভূমিকে সন্ত্রাসীদের ব্যবহারের জন্য ব্যবহার করতে না দেয় এবং ভারতে বাংলাদেশ থেকে অপরাধ করে যেসব সন্ত্রাসীরা পালিয়ে গেছে তাদেরকে ধরতে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে সক্রিয় হয়। এবং আইএসপিআর এর তরফে সেনাবাহিনীর তরফে জানানো হলো ডিজিএফআই এর ওই সফরের পরেই সক্রিয় হয়েছে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তারই ফলাফল হিসেবে হাদির হত্যাকারীদের গ্রেফতার করা গেছে। এখন ভারতের সংবাদ মাধ্যমগুলো বিস্তারিত খবর দিচ্ছে যে সম্পর্কের বরফ যে ভারত আর বাংলাদেশের মধ্যে গলতে শুরু করেছে তার সবচেয়ে বড় প্রমাণ এই যে নতুন ডিজিএফআই প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী ভারতে দিল্লিতে গেছেন এবং দিল্লিতে গিয়ে মার্চের শুরুতে তিনি ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং মানে যেটা ভারতীয় যে গোয়েন্দা সংস্থার কথা বাংলাদেশের মুখে মুখে মানুষের মুখে মুখে সেই এবং মিলিটারি ইন্টেলিজেন্সের প্রধান ডিজিএমআই এর প্রধান এ দুজনের সঙ্গে দেখা করেছেন। তিনি এর প্রধান পারাগ জৈনের সাথে যেমন সাক্ষাৎ করেছেন তেমনি ভারতীয় সামরিক গোয়েন্দা সংস্থার মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আর.এস. রামান সহ অন্যদের সঙ্গেও বৈঠক করেন বলে ওই দুই শীর্ষ কর্মকর্তার নাম উল্লেখ করে ভারতের হিন্দুস্তান টাইমস, প্রিন্ট সহ বিভিন্ন শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম এখন খবর দিচ্ছে। দেখেন এই যে বাংলাদেশের ডিজিএফআই প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীর ভারত সফর এবং এই দুই গোয়েন্দা প্রধানের সঙ্গে সাক্ষাৎ করা, ডিজিএফআই এর বৈঠক হয়ে যাওয়া, এর মাধ্যমে ভারতের সংবাদ মাধ্যমে এই চাঞ্চল্য কেন ভারতীয় কর্মকর্তাদের বরাতে যে বাংলাদেশ ভারত সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। কারণ আমি আপনাদেরকে আগেও বলেছি যে ভারতের যে পররাষ্ট্র নীতি যে কৌশল এবং ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ যে পররাষ্ট্র কৌশল এই অঞ্চলে ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য, সেটার ভিত্তিতে ভারতের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর বিশেষ করে সীমান্তবর্তী দেশগুলোর সম্পর্কের মূলত তত্ত্বাবধান করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। মনে করে দেখেন এই অজিত দোভালই সেই ব্যক্তি যিনি কিনা শেখ হাসিনা যখন 5ই আগস্ট ভারত পৌঁছালেন তখন তাকে হিন্ডন বিমানবন্দর থেকে স্বাগত জানালেন অজিত দোভাল। এই অজিত দোভাল হচ্ছেন সেই ব্যক্তি যিনি ইউনূস সরকারের সঙ্গে যখন ভারত সরকারের সকল রকম যোগাযোগের চ্যানেল ভারত সরকার এক রকমের ঘোষণা দিয়ে বন্ধ করে দিল এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং তখনকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সংবাদ মাধ্যমের সামনেই বলতে থাকলেন যে ভারত পুশিনও করা শুরু করেছে বটে কিন্তু তাদের সাথে যেহেতু কোনো যোগাযোগের চ্যানেল নাই তারা সরাসরি আলাপ করতে পারছেন না, তখন এই অজিত দোভালই কিন্তু বর্তমান পররাষ্ট্রমন্ত্রী তখনকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে যোগাযোগের চ্যানেল খুললেন এবং 2025 সালের নভেম্বর থেকে খলিলুর রহমানের সঙ্গে সক্রিয় যোগাযোগ রাখা শুরু করলেন। খলিলুর রহমানকে প্রথমত দিল্লি আমন্ত্রণ জানালেন, তারপর দোহায় নিয়ে গেলেন এবং দোহা এবং দিল্লি দুই জায়গাতেই আপনাদের আমি আগেও জানিয়েছি যে মার্কিন যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গেও একটা বৈঠকের মানে এক রকমের ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠানের ব্যবস্থা করেন অজিত ডোভাল, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের তরফে তাদের নিরাপত্তা উদ্বেগগুলো এই খলিলুর রহমানকে জানিয়ে দেওয়া হয়েছিল। কাজেই খলিলুর রহমান যে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে থেকে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায়, তার একটা বড় কারণ ভারতও তাকে চাইছিল, কারণ ভারতের সঙ্গে একমাত্র এই খলিলুর রহমানেরই যোগাযোগ অব্যাহত ছিল বা যোগাযোগটা সক্রিয় হয়ে উঠেছিল ইউনূস সরকারের আমলে। আর তারেক রহমান প্রধানমন্ত্রী হবার পরে তিনি যেসব জায়গায় বড় ধরনের পরিবর্তন আনলেন তার মধ্যে সামরিক বাহিনী একটি। তিনি এসেই সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান পদে পরিবর্তন আনলেন। যিনি ইউনূস সরকারের আমলে ডিজিএফআই প্রধান ছিলেন, সেই ডিজিএফআই প্রধানকে শুধুমাত্র যে সরিয়ে দিলেন তাই নয়, তাকে রীতিমতো সামরিক বাহিনী থেকেই সরিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করলেন। আর এই যে মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে প্রধানমন্ত্রী তারেক রহমান তার বিশ্বস্ত জন হিসেবে এখন সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান করেছেন, তাকে কিন্তু রীতিমতো পদোন্নতি দিয়ে মানে ব্রিগেডিয়ার থেকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে তারপর ডিজিএফআই প্রধান পদে পদায়ন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কাজেই হিসাব নিকাশ করে যে একজন বিশ্বস্ত জনকে ডিজিএফআই প্রধান করা হয়েছে সেটা নিশ্চিত, কারণ এই ডিজিএফআই কিন্তু নিয়মিতভাবে ভারতের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের তত্ত্বাবধানে ভারত বাংলাদেশের সঙ্গে যেভাবে সম্পর্কটা রাখে সেই সম্পর্কের ক্ষেত্রে প্রতিদিনের যে যোগাযোগ সেই যোগাযোগটা মেনটেন করার বা সেই যোগাযোগ ধরে রাখার বাংলাদেশের মুখ্য সংগঠন। এবং মনে রাখতে হবে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই কিন্তু সরকার প্রধানের তত্ত্বাবধানে পরিচালিত হয়, মানে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছেই ডিজিএফআই প্রধান রিপোর্ট করবেন এবং তার তত্ত্বাবধানে তার পরামর্শেই ডিজিএফআই কার্যকরী থাকে। ডিজিএফআই প্রধান এবং প্রধান, ডিজিএফআই প্রধান এবং ভারতের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান, এই দুজনের মধ্যকার এই দুটো বৈঠকে প্রধানত যে আলাপ হয়েছে বলে ভারতের সংবাদ মাধ্যমগুলো তাদের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানাচ্ছে সেটা হচ্ছে এ আলাপে দুই পক্ষই একমত এবং প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে যে কোনোভাবেই দু দেশের ভূমিকে তারা একে অপরের ক্ষতিকর কোনো সংগঠন বা ব্যক্তিকে ব্যবহার করতে দেবেন না। তার মানে ওই যে বাংলাদেশে যেমন ভারত বিরোধিতার যে রাজনীতি তুঙ্গে উঠেছিল, মানে যে রাজনীতিতে প্রয়োজনে আমরা ভারতের সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশকারা দিয়ে সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব বলে হাসনাত আবদুল্লাহরা প্রকাশ্যে হুমকি দিচ্ছিলেন, বা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বা প্রকাশ্যে বলে আসছিলেন, এমনকি এনডিটিভির সঙ্গে সাক্ষাৎকারে বলে আসছিলেন, সেই জায়গা থেকে বাংলাদেশের নিরাপত্তা অ্যাপারেটাস গুলোকে, নিরাপত্তা সংস্থাগুলো, সামরিক বাহিনী, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, সরকার সরে আসার একটা নীতিগত এবং আনুষ্ঠানিক সিদ্ধান্ত ভারত সরকারকে জানিয়ে এসেছে। তারেক রহমানের বিষয়ে ভারতের আপত্তির মূল যে কারণ ছিল, কেন তারেক রহমান দেশে ফিরতে পারছিলেন না, কেন খালেদা জিয়া সুস্থ, জীবিত, সক্রিয় থাকা অবস্থায় ভারত বা যুক্তরাষ্ট্র তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে ভাবতে পারছিল না, তার একটা বড় কারণ ছিল এই যে তারেক রহমানের এক রকমের আশকারায় প্রশ্রয়ে যখন তারেক রহমান হাওয়া ভবনের মাধ্যমে সমান্তরাল ক্ষমতার কেন্দ্র তৈরি করে 2001-এর 4 দলীয় জোট সরকারের সময় ব্যাপক ক্ষমতাবান একজন ছিলেন সরকারের, তখন যে বিএনপি জামাত জোট সরকারের আমলে চট্টগ্রামে আসামের উলফা সশস্ত্র গোষ্ঠীর জন্য 10 ট্রাক অস্ত্র এসেছিল, সেটা ভারত কিছুতেই ভুলতে পারছিল না। ভারতের সব সময়ের শঙ্কা ছিল যে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে বাংলাদেশের ভূমিকে আবারও ভারতের সশস্ত্র গোষ্ঠীগুলোর জন্য, ভারতের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলোকে ব্যবহারের একটা সুযোগ করে দেওয়া হবে। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করেছেন,
সেনা গোয়েন্দা সংস্থা যারা সবচেয়ে বেশি যোগাযোগ রাখবে ভারতের সঙ্গে প্রতিদিনের নিরাপত্তা ইস্যুতে, সেই গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে এমন একজন ব্যক্তিকে নিযুক্ত করেছেন যিনি তার বিশ্বস্ত এবং তার পরামর্শে দ্রুততম সময়ে ভারতে গিয়ে ভারতের গোয়েন্দা প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করে পরিস্থিতি আবারও সক্রিয় এবং দুদেশের জন্যেই একটা ভরসার জায়গায় নিয়ে আসতে পেরেছেন। তাই ভারতের সংবাদ মাধ্যমগুলো বলছে ভারত বাংলাদেশ সম্পর্কের বরফ সত্যিকার অর্থে প্রধানমন্ত্রী তারেক রহমানের আমলে এসে আবারও গলতে শুরু করেছে। এক্ষেত্রে তারা মনে করাচ্ছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ভারত বাংলাদেশ সম্পর্ক শুধুমাত্র শেখ হাসিনা ভারতে আছেন এই এক ইস্যুতে যেমন আটকে থাকবে না, তেমনি ভারতীয় সংবাদ মাধ্যমগুলো মনে করাচ্ছে যে এবছরের শেষেই ভারত বাংলাদেশকে সমঝোতার মাধ্যমে গঙ্গা চুক্তির নবায়নের এই গুরুত্বপূর্ণ কাজটাও করতে হবে। কাজেই দুদেশের মধ্যকার সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ দর কষাকষি রয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে বর্তমানে রাজনৈতিক সম্পর্ক কোন পর্যায়ে আছে? আওয়ামী লীগকে কি খুব দ্রুত রাজনীতিতে ফিরতে দেওয়া হবে, কিংবা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে প্ল্যান করে আওয়ামী লীগ বিভিন্ন জায়গাতে বিএনপিকে ভোট দিয়েছে, তার প্রেক্ষিতে বিএনপির যে বিপুল বিজয় এবং জামাতের যে বাড়াবাতে ছাই, এটার পরিণতি কি হতে যাচ্ছে? আওয়ামী লীগ যে বিএনপিকে ভোট দিল, অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে যে উপরে থেকে নির্দেশ এসেছিল। বাংলাদেশে আওয়ামী লীগের অনেক যারা নেতা আছেন তাদের সঙ্গে কথা হয়েছে, তো অনেক প্রার্থী তাদের সঙ্গে কথা হয়েছে, অনেক প্রার্থী পরাজিত হয়েছেন, বিজয়ী হয়েছেন। যারা জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত ছিলেন তারা অনেকে বলার চেষ্টা করেছিলেন যে একেবারে নির্বাচনের শেষ দিকে এসে আওয়ামী লীগের ভোটার যারা আছে তারা ইউটার্ন করে বিএনপির দিকে চলে যাওয়ার কারণে অনেক সম্ভাব্য প্রার্থী তারা বিজয়ী হতে পারেনি। এখন এই যে আওয়ামী লীগের ভোটাররা বিএনপির দিকে সুইং করলেন এবং জামাত যেখানে শতভাগ নিশ্চিত ছিল যে তারাই বিজয়ী হবে, সেই বিজয়টা মূলত বিএনপির ঘরে তুলে দেওয়া হলো। তারেক রহমান সাহেব এখন প্রধানমন্ত্রী, এর বেনিফিট আওয়ামী লীগ আদৌ পাচ্ছে কিনা? সরকার গঠনের একদিন দুই দিন পরে আওয়ামী লীগের মধ্যে একটা ব্যাপক, যাকে বলা হয়, আশা আকাঙ্ক্ষা দেখা গিয়েছিল। একজন দুজন আওয়ামী লীগ নেতা জামিন পেয়েছিলেন, পরবর্তীতে আবার সেই জামিন স্থগিত করা হয়েছে। আবার বিপরীতমুখী যে ঘটনাও ঘটেছে, বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা তাদের অধীনস্থ থানাগুলোকে নির্দেশনা দিয়েছেন যে আওয়ামী লীগের কোনো নেতা যদি জেলখানা থেকে জামিন পান তাকে যেন শোন অ্যারেস্ট দেখিয়ে, অর্থাৎ অন্য একটি মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে সঙ্গে সঙ্গে জেলে পড়া হয়। এইগুলো অবস্থা চলছে। তার ফাঁকে 7ই মার্চ যেটা বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণকে কেন্দ্র করে যে রাষ্ট্রীয় আচার ছিল, সেটা তো এই বছর হয়নি। অধিকান্ত যে ঘটনাটি ঘটেছে সেটা হলো কিছু ছাত্রছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাহবাগ চত্বরে এই বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর চেষ্টা করেছিলেন। সেখানে জামাত এবং শিবিরের যারা লোকজন আছেন তারা ব্যাপক আক্রমণ করেছেন, মব তৈরি করেছেন এবং অনেকটা ইনুস জমানার মতো মব তৈরি করেছেন এবং তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। যেভাবে গত 17 মাসে তারা মবের কাছে আত্মসমর্পণ করেছে, একইভাবে এবারও পুলিশ সেই মবের অনুগত থেকে যারা এই যাকে বলা হয় 7ই মার্চের ভাষণ বাজানোর চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে আমি আজকের এই সময়টা পর্যন্ত মামলা হয়েছে কিনা বলতে পারবো না, তবে গতকাল রাত পর্যন্ত যেটা আমরা জেনেছি যে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। তো এই অবস্থাতে আওয়ামী লীগের ফিরে আসাটার সম্ভাবনা কতটুকু, আদৌ এটা সম্ভব হবে কিনা, আগামী দিনের রাজনীতির কী ধরনের সমীকরণ ঘটতে যাচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে আলাপ আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই তারেক রহমান সাহেবের ব্যক্তিগত অ্যাটিটিউড বোঝার চেষ্টা করুন। তিনি ঠিক শেখ হাসিনা যে কাজগুলোর জন্য নিন্দিত হয়েছিলেন, ঠিক সেই কাজগুলো তিনি বন্ধ রেখেছেন।
প্রথমত তিনি কথা বলছেন না। শেখ হাসিনা প্রচুর কথা বলতেন, সে তুলনায় তারেক রহমান সাহেব এই যে কথা বলছেন না, এটা শেখ হাসিনার যে রেজিম, সেই রেজিমের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। দ্বিতীয়ত, শেখ হাসিনা সংবাদ সম্মেলন করতেন অহরহ, তিনি সেই কাজটিও তিনি করছেন না। তারপর শেখ হাসিনা চলাফেরা করতেন প্রধানমন্ত্রীর মতো, একেবারে একটি যাকে বলা হয় রাজাবাদশার যে স্টাইল, বা ধরুন পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল একজন প্রধানমন্ত্রী যেইভাবে রাজস্বিকতা নিয়ে চালচলন করেন, শেখ হাসিনা ঠিক সেইভাবে চলতেন। বিশ্বের বিভিন্ন দেশে চার্টার প্লেন করে যেতেন, তার সঙ্গে 200-250 সঙ্গী সাথী থাকতেন। তারপর তিনি প্রায়ই গণভবনে সেই রাজকীয় ভোজের আয়োজন করতেন, নৃত্য হতো, গীত হতো, গল্প হতো, কবিতা হতো, আরও কত কিছু। সব মিলিয়ে আরব্য রজনীর যে কাহিনী, সেই কাহিনীর মতোই তিনি তার যে রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক জীবনটাকে তিনি বর্ণাঢ্য করে ফেলেছিলেন। অন্যদিকে তারেক রহমান সাহেব শেখ হাসিনার এই কর্মটিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি একেবারে নিপাট একজন নিম্ন মধ্যবিত্ত যুবকের মতো চালচলন করেন। তার পোশাক, তার হাতের ঘড়ি, তার প্যান্ট, তার পায়ের জুতো সব কিছুই আপনি বলতে পারবেন যে এগুলো দামি জিনিস নয়, সাধারণ মানের জিনিসপত্র তিনি চলাফেরা করেন। তার ব্যক্তিগত যে গাড়িটি রয়েছে, যেটা তার যাকে বলা হয় অফিস থেকে দিয়েছে, অফিস মানে বিএনপি অফিস, তো বিএনপি নেতাকর্মীদের টাকায় কেনা যে গাড়ি, সেই গাড়িতে তিনি চলাফেরা করছেন এবং এই গাড়ির তেল, ড্রাইভার বাবদ তিনি রাষ্ট্র থেকে কোনো অর্থ নিচ্ছেন না। এমনকি রাষ্ট্রীয় যে পতাকা, সেই পতাকাগুলো তিনি ব্যবহার করছেন না। তিনি বলে দিয়েছেন যে যেগুলো রাষ্ট্রীয় আচার এবং অনুষ্ঠান হবে, সেই ক্ষেত্রে তিনি শুধুমাত্র রাষ্ট্রীয় পতাকা ব্যবহার করবেন, আদারওয়াইজ রাস্তাঘাটে চলাফেরা করার জন্য তার এই ধরনের পতাকা প্রয়োজন নেই, এবং তিনি সেটা করছেন না। এর ফলে শেখ হাসিনার সেই যে রাজস্বিক জীবন আর তারেক জিয়ার যে সাধারণ জীবন, এটি আমাদের দেশের যারা আমজনতা তারা ভীষণ রকম পছন্দ করছেন। সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে যে তিনি বড় চেয়ারে বসছেন না, ছোট চেয়ারে বসছেন। মুরব্বীদের দেখলে তিনি উঠে দাঁড়াচ্ছেন, তারপরে কাউকে সালাম দেওয়ার প্রয়োজন হলে মাথা নুয়ে তিনি সালাম দিচ্ছেন, হ্যান্ডশেক করছেন, এবং সাধারণত চোখে চোখ রেখে কথা বলছেন না। এবং গত কয়েকদিনে, অর্থাৎ প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে আজ অবধি, তিনি কারোর সাথে রাগ হয়ে কমান্ডিং সুরে কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলেননি। চেষ্টা করেছেন হাসি মুখে কথা বলার জন্য, আর যেখানে হাসি করা সম্ভব ছিল না সেখানে তিনি চুপ থেকেছেন। তো এই জিনিসগুলো রীতিমতো শেখ হাসিনা, আওয়ামী লীগের জমানা তাদের সবাইকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন। আপনি যদি আওয়ামী লীগের যে সকল মন্ত্রী খুব স্টাইলিশ ছিলেন, বিশেষ করে ওবায়দুল কাদের সাহেব ছিলেন, ওবায়দুল আহমেদ সাহেব ছিলেন, আরও অনেকে, তারা খুব স্টাইল করে চলতেন, ভালো পোশাক আশাক পরতেন, ভালো গাড়িতে চলতেন, তারপরে তারা যেখানে যেতেন সেখানেই দ্যুতি ছড়াতেন। ঠিক ওইরকমভাবে জনাব তারেক রহমান সাহেব নিজে এবং তার কোনো মন্ত্রী যেন সেই কাজ করতে না পারে, তিনি কঠোর সেই নজরদারি রক্ষা করছেন। তিনি যেটা শেখ হাসিনা চালু করেছিলেন যে প্রধানমন্ত্রী নিয়মিতভাবে সচিবালয়ে অফিস করবেন, তো এটা তিনি পালন করতে পারেননি। মাঝে মধ্যে তিনি অকেশনালি বা অর্নামেন্টালি, আলংকারিকভাবে তিনি সচিবালয়ের অফিসে যেতেন। এখন তারেক রহমান সাহেব এটাকে নিয়মিত করছেন। তিনি নিয়মিত অফিসে যাচ্ছেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অফিসে হাজিরা দিচ্ছেন। এর ফলে কী হলো, সরকারি কর্মকর্তা এবং মন্ত্রীদের মধ্যে রীতিমতো দৌড়দৌড়ি শুরু হয়ে গেছে। মন্ত্রীদেরকে দেখা যাচ্ছে যে তারা নিজেরা ব্যাগ হাতে, ব্রিফকেস হাতে তারা দৌড়দৌড়ি করে মন্ত্রী পরিষদের বৈঠকে যাচ্ছেন, মন্ত্রণালয়ে যাচ্ছেন। সচিবালয়ে সাধারণত যেভাবে দালাল ফড়িয়েদের একটা ভিড় থাকতো, সেই ভিড় অনেকটা কমে গেছে। এই প্রতিটি কাজই আওয়ামী লীগের জন্য রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। এবং এই কাজগুলো যদি ঠিকমতো চলতে থাকে, তাতে করে এই যে বর্তমানে যে অর্থনৈতিক সংকট আছে, ব্যবসা বাণিজ্য খারাপ বা মব হচ্ছে, অনেক ক্ষেত্রে সরকারের যে যা করা উচিত সেই কাজগুলো সরকার করতে পারছে না, এই বিষয়গুলো নিয়ে মানুষজন মাথা ঘামাবে না। আমাদের দেশের মানুষজন আসলে আনন্দ উৎসব করতে পছন্দ করে। আমাদের দেশের মানুষ দেখা গেল
বাড়িতে আপন কেউ মারা গেছেন, দাদা মারা গেছেন, দাদি মারা গেছেন, কাফনের কাপড় আনার জন্য বাজারে গেছেন। তো পথে দেখা গেল সাপের খেলা হচ্ছে, বা বটগাছের নিচে বসে কোনো জটাধারী সন্ন্যাসী তারা দোতারা বাজিয়ে গান ধরেছে, মদিনা যাব কেমনে, মদিনা যাব কেমনে। এখন যে লোক কাফনের কাপড় কেনার জন্য বাজারে যাচ্ছিল, আতর কেনার জন্য বাজারে যাচ্ছিল, সে তার যে আত্মীয় মারা গেছে সেটা ভুলে গিয়ে বটগাছের তলায় বইরে গিয়ে যে গান গাচ্ছে মদিনা যাব কেমনে, সেই গান সে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। এই হলো আর্তভোলা বাঙালির স্বাভাবিক চরিত্র। বাঙালি সম্পর্কে নানাজনে নানা কাহিনী লিখেছেন। প্রখ্যাত বাঙালি বুদ্ধিজীবী শ্রী নীরজচন্দ্র চৌধুরী, তার দুটো খুব অমূল্য গ্রন্থ রয়েছে। একটা হলো বাঙালি জীবনের রমণী, আর একটা হলো আত্মঘাতী বাঙালি। এই দুটো বই যদি আপনারা পড়েন, অসাধারণ ধারণা পেয়ে যাবেন এই জাতিগোষ্ঠীর সম্পর্কে। তো সেক্ষেত্রে জনাব তারেক রহমান সাহেব লন্ডনে থেকেছেন। তিনি বা তার যারা লোকজন রয়েছেন, বিএনপির গবেষণা সেল, আমি একবার ওই যে একজন খুব উগ্রবাদী আওয়ামী লীগ নেতা ছিলেন আহমদ হোসেন, যার সঙ্গে আমার একটা টকশোতে বেশ হট টক হয়েছিল। তো সেখানে আমি বলেছিলাম যে বিএনপির একটা গবেষণা সেল আছে, আর এই কথা শুনে তিনি তেলে বেগুনে জ্বলে গেলেন। তিনি বললেন যে বিএনপির কোনো গবেষণা সেল নেই, বিএনপির যদি কোনো কিছু থেকে থাকে সেটা হলো বিএনপির জঙ্গিবাদী সেল আছে, বোমা মারার সেল আছে। তো সেই কথা, তার যে সেই আবেগপূর্ণ ভাষণ যে কতটা অসার ছিল, এটা এখন এই অল্প কয়েকদিনের যে বিএনপির কার্যক্রম, সেই কার্যক্রম দেখলে বুঝতে পারবে যে তারেক রহমান সাহেব তার যে 2001 থেকে 2006 সনের ড্রেস কোড, তার চলা ফেরা, কথাবার্তা, বন্ধু বান্ধব যা কিছু আছে, এটার 1% আপনি এখন দেখতে পাচ্ছেন না। ফলে তার যে গবেষণা সেল, বিএনপির যে গবেষণা সেল, এটা তাকে প্রস্তুত করেছে। আগে তিনি যে ভাষায় কথা বলতেন, এখন তিনি সে ভাষায় কথা বলছেন না। আগে যে ভাষায় তাকাতেন এবং যে ধরনের উদ্যত আচরণ তার মধ্যে ছিল বলে শোনা যায়, তার একটু উদ্যত আচরণ উনি ক্ষমতায় গ্রহণ করার পর থেকে আজ অবধি, তার তো প্রায় 3 মাস হয়ে গেল, তো আজ পর্যন্ত সেই ঘটনা কিন্তু ঘটেনি। এর বাইরে তিনি যে সকল সিদ্ধান্তগুলো নিয়েছেন, নিয়োগ, বদলি, মন্ত্রিপরিষদ গঠন, তারপরে বিভিন্ন জায়গাতে রিশাফেল করা, এরপরে যখনই কোনো একটা অভিযোগ আসছে সেই অভিযোগ আমল নিয়ে সঙ্গে সঙ্গে সেখানে অ্যাকশন নেয়ার ক্ষেত্রে তিনি